বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। সে কবুলের জায়গায় বারবার তবুল বলছে। প্রথমবার মায়া এই বিষয়টি ঠিক করে দিয়েছিল, কিন্তু পরের বার আর ঠিক করে দেয়নি। বাচ্চা মানুষ কবুলের জায়গায় তবুল বলবে, এটাই স্বাভাবিক। বড়দের সম্মতিতে সুন্দরভাবে বিয়েটা শেষ হলেও মারিদ কপাল কুঁচকে অনেকটা সময় আদলে পরীর মুখটার দিকে তাকিয়েছিল। তার অবশ্য দুটো কারণ আছে। প্রথমটা হলো পরীর কবুলের জায়গায় তবুল বলাটা পছন্দ হয়নি। দ্বিতীয়টা হলো পরী দেখতে অনেকটাই তার মার মতনই, একই বংশের আর রক্ত বলে হয়তো একে অপরের চেহারাটা টানে। মারিদ আগে লক্ষ্য করলেও এতটা মনোযোগ দেয়নি এই বিষয়ে, কিন্তু আজ যেন বিষয়টি একটু বেশি চোখে পড়ল তার। কিন্তু সেটাও দীর্ঘস্থানীয় করতে পারল না লজ্জায় আর জড়তার জন্য। স্বাভাবিক ন্যায় দৃষ্টি সরিয়ে নিয়েছিল। তখনই মারিদের বিয়ে শেষ হতে হতে বেঁকে বসলো অয়ন তার ছেলেকেও আজকে বিয়ে দিবে বলে। এতক্ষণ যাবৎ সে মারিদের বিয়ে শেষ হবার অপেক্ষায় ছিল। বিয়ের কাজ শেষ হতেই এবার সেও জোরু তালে লাফিয়ে ওঠে সুখের সাথে তার ছেলের বিয়ে নিয়ে। এতে সবাই আপত্তি জানাতে চাইলে সে জানায় সুখের সাথে যেহেতু রাদিলের জন্মের আগে থেকে বিয়ে ঠিক করা, তাহলে এখন বিয়ে দিতে সমস্যা কোথায়? তাছাড়া রিদ যে তেরা মানুষ, মারিদ বিয়ে নিয়ে ঝামেলা না করলেও মেয়ের বিয়ে নিয়ে ঝামেলা করবে না তার কি গ্যারান্টি আছে? তার ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না বলে যদি পরে বেঁকে বসে তো? আয়নের কথা সত্যি প্রমাণ করে রিত সত্যি সত্যি বেঁকে বসলো মেয়ের বিয়ে দিবে না বলে। এমনভাবে বেঁকে বসলো যে সে কারো মুখেই মেয়ের বিয়ে নিয়ে কথা শুনতেও ইচ্ছুক নয়। মারিদকে নিয়ে মায়ের টেনশনে বিষয়টি না হয় রিত বুঝলো, কিন্তু তার মেয়ে, হৃদের মেয়ে তো একদম বাবার মতন হয়েছে। তাকে নিয়ে হৃদের কোনো টেনশন নেই। এবং হৃদের মেয়ে যদি চায় সারা জীবন বিয়ে না বসতে বাবার কাছে থাকবে বলে, তাতেও হৃদের আপত্তি নেই। তারপরও হৃদ এখন মেয়ের বিয়ে দিবে না। হৃদ রেগে মেয়েকে কোলে নিয়ে উঠে যেতে চাইলে বাধা দেয় অয়ন। সেও হার মানার পাত্র নয়, ছেলের বউ বলে কথা, এমনই তো ছাড়া যাবে না। হৃদের সাথে ছেলের বউ নিয়ে যুদ্ধ হবে এমনটা সে পূর্বে থেকেই ধারণা করে রেখেছিল। এখন তো তাই হচ্ছে, তাহলে ভয় কিসের? আয়ন জোর করে খাটিয়ে হৃদের কাঁধ চেপে সোফার সাথে ঠেসে ধরে বাধা দিতেই সুখ বারবার কোলে থেকে ভয়ে কেঁদে ওঠে। এই বুঝি আয়ন সুখের বাবাকে মারতে চাচ্ছে এই ভেবে। ভয়ে সুখ দুহাতে হৃদের গলা জড়িয়ে মুখে গুজে চিৎকার করে কেঁদে ওঠে। মেয়ের কান্নায় হৃদ সুখের পিঠে হাত বুলিয়ে আদর কণ্ঠে শান্ত করার চেষ্টা চালিয়ে আয়নকে চোখ রাঙিয়ে শক্ত গলায় বলল, আয়ন ছাড়, ও ভয় পাচ্ছে। ছেড়ে দেব, আগে মেয়ের বিয়ের জন্য রাজি হয়ে যা। দেখ আয়ন, আমি অমত করছি না, তবে আমার মেয়ে বড় হোক, তারপর সম্মতি নিয়ে বিয়ে দেবো। এখন ছাড়। হৃদের কথায় আবারও অসম্মতি প্রকাশ করলো আয়ন। অধৈর্যের গলায় শুধিয়ে বলল, একদম না। তোর ভোটকা মারার কথার চলচাতুরি আমি বুঝি না বুঝি। আমাকে বোকা মারানো সম্ভব না আপাতত। ছেলের বউ আজকে আমি কনফার্ম করে যাব। দেখ, তোর কাছে এমনি আমি অনেক ঋণ পাই। মনে নেই তোর বাসর ঘরে আমি কত উপকার করেছিলাম? হ্যাঁ, এখন তার সুদ আসলে ফেরত দে। নিজের মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দে, নয়তো ছাড়ছি না। তুইও এখানে, আমিও এখানে। সারাদিন ধরে রাখবো, যতক্ষণ না পর্যন্ত মেয়ে দিবি ততক্ষণ। আয়নের কথায় হৃদ রাগে কটমট করে মায়ের দিকে তাকালো। সবকিছুর মূলই তার বউ। না নাটক করে ছেলের বিয়ে ঠিক করতো, আর না এত কিছু সবকিছু হতো। হৃদেরই ভুল। ছেলের জন্য বিয়ের সম্মতি দেওয়া ঠিক হয়নি। এখন ছেলের জন্য সম্মতি দিতে গিয়ে মেয়েকে ফাঁসিয়ে দিল। তার ছেলে মেয়েকে কি বোঝা হয়ে গেছে নাকি? বড় হলে কি তাদের বিয়ে দেওয়া যেত না? এমন ছোট বয়সে কেন সে নিজের কলিজার টুকরো ছেলে মেয়েদেরকে অন্যের নামে দলিল করে দিবে? শত ছেলে মেয়ে নিজের কাছে থাকলেও অন্যের নামে দলিল করাটা তার কষ্ট লাগছে না বুঝি? বিশেষ করে মেয়ের বিয়েটা তার একটু বেশি কষ্ট লাগছে। হৃদের রাগান্বিত মুখ দেখে আস্তে করে হৃদের পাশ থেকে উঠে মায়া শফিকুল ইসলামের পাশে গিয়ে বসে পড়ল ভয়ে। মায়া নিজেও জানতো না এমন কিছু হবে।
সে তো ছেলের ভালো করতে চেয়েছিল শুধু। এখন আয়ন যে এইভাবে বেঁকে বসবে সেটা কি মায়া জানতো? হৃদ মায়ার পাশে বসা শফিকুল ইসলামের দিকেও তাকালো। আজ যেন হৃদ গম্ভীর মুখে বসা শফিকুল ইসলামের কষ্টটা বুঝতে পারছে। সেদিন ঠিক এমন করে তো মায়াকে হৃদের সাথে বিয়ে দিয়েছিল তিনি বাধ্য হয়ে। তাহলে সেদিন তার কষ্টটাও ঠিক হৃদের মতোই হয়েছিল। এজন্য কি শফিকুল ইসলাম হৃদকে তার সন্তান হওয়ার দোয়াটুকু করেছিল তার কষ্টটা উপলব্ধি করার জন্য? রাদিল বাবার পীড়াপিড়িতে ভীষণ বিরক্ত। না চাইতেও সে বিয়েটা করে নিল, কিন্তু সুখের কবুলের জায়গায় বারবার তবুল বলাতেও অনেক বিরক্ত বোধ করছে। কিন্তু সবশেষে যেটা সুন্দর হয়েছে সেটা হলো একবার ফের তারা নতুন আত্মীয় হলো ছেলে মেয়ে বিয়ে দিয়ে। রাতের বেলায় হৃদ সকলের ঝামেলা মিটিয়ে রুমে গিয়ে দেখলো সুখ তখন অলরেডি বড় দোলনায় ঘুমিয়ে আছে। হৃদ মায়াকে রুমে কোথাও খুঁজে না পেয়ে বুঝতে পারলো মারিদের রুমে আছে। হৃদ ফ্রেশ হলো, কফি মেশিন থেকে এক কাপ কফি নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আজ জীবনটা অনেক সুন্দর মনে হয় তার কাছে। পাওয়া থেকে কিছু হারানোর ভয় ভীষণ। বউটা তার জীবন রঙিন করে দিয়েছে প্রতিনিয়ত, সুখে সুখে ভরিয়ে তুলেছে সবকিছু। এত ভালোবাসা পেয়ে সে দিন বা দিন আরও দুর্বল হয়ে পড়ছে। হৃদ কফিতে চুমুক দিতে দিতে আরও কিছুক্ষণ মায়ার জন্য অপেক্ষা করেও যখন দেখল মায়া আসছে না, তখন বিরক্তি নিয়ে সেও গেল মায়ার খোঁজে। প্রথমে গেল ছেলের রুমে, গিয়ে দেখলো মারিদ ঘুমিয়ে পড়েছে আর মায়াও রুমের কোথাও নেই। মায়াকে ছেলের রুমে না পেয়ে হৃদ ফের গেল কিচেনের দিকে। সেখানে গিয়ে মায়াকে ঠিকই পেল, হাতে কাজটা সারছে সে। হৃদকে অপেক্ষা করে মায়ার মেহমানদারিটা হৃদের পছন্দ হয়নি, তাই অনেকটা রেগেই এগিয়ে গিয়ে আচমকা মায়ের হাত টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোমাকে একদিন বলেছি না আমি বাসা থাকলে তোমার কাজ করা নিশ্চিত? আমার কথা কানে যায় না? আমাকে অপেক্ষা করি কিসের কাজ তোমার? সার্ভেন্টসরা কোথায়? হৃদের কথাই মায়া বলে, আসলে বাসায় সবার জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। আপনি রুমে যান, আমি আসছি, 5 মিনিট লাগবে আমার। প্লিজ রাগ করবে না, এখনই চলে আসবো প্লিজ। হৃদ রাগ চেপে চলে গেল সেখান থেকে। বেয়াদব বউটারে এত বছরেও একই জিনিস বলেও ঠিক করতে পারেনি, আর ঠিক হবে কিনা কে জানে। মায়া মারিদকে এক পলক দেখে নিয়ে রুমে এসে খালি বিছানাটা দেখে বুঝতে পারল হৃদ বারান্দায় আছে। তাই আস্তে করে রুমের দরজাটা লক করে বারান্দায় যেতেই হৃদ মায়ের উপস্থিতি বুঝে পিছন থেকে মায়ের হাত টেনে সামনে এনে মায়ের কোমর জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে ঝুঁকে দাঁড়িয়ে আস্তে করে বলে, আজ আমার উপরে তোমার কাছেই থাকলো। তোমার কাছে আমার গুরুত্বটা সবসময় পড়ে থাকে কেন হৃদ? হৃদের চাপা অভিযোগের কারণটা মায়া বুঝতে পেরে সামনের দিকে ঘুরে হৃদের পেট জড়িয়ে ধরে বুকে মাথা রাখতে রাখতে মায়া বলে, আপনার থেকে গুরুত্বপূর্ণ আমার জীবন কখনোই কিছুই ছিল না মিস্টার ভিলেন। সর্বদা আমার আপনি ছিলেন প্রথম প্রায়োরিটি। আমার এত যুদ্ধ, এত কিছু শুধু আপনার জন্য। আপনাকে নিজের কাছে বাঁধতে চাই বলে আমার এত যুদ্ধ করে সন্তানদের জন্ম দেওয়া। আপনি আমাকে সবসময় বলতেন না যে আপনাকে দিয়ে আমার কেন হয় না, কেন আমার সন্তানদের লাগবে। আসলে আমার আপনাকে দিয়ে হয়, কিন্তু আপনি আমার হয়ে থাকতে চান না, তাই বলেই আমার সন্তানদের জন্ম দেওয়া। আপনি আমাকে বিয়ে করে উদ্গ্রীব জীবন ছাড়েননি। নিজের জীবনের মায়া না করে ঝুঁকিপূর্ণ কাজ করে জড়িয়ে পড়তেন অনায়াসে। দিনের পর দিন আমাকে ছাড়াও একা থাকতে পারতেন দেশের বাহিরে। এই জন্য মূলত আমি বারবার সন্তান নেওয়ার চেষ্টা করেছি, সফল হয়েছি আজ। কারণ আজ আপনি আমাদের ছেড়ে এক রাতের জন্য কোথাও যেতে চান না। আপনার দিনটা শত ব্যস্ততায় কাটলেও আমাদের জন্য সময় বের করেন আপনি, কারণ আপনার ভালো লাগে না নিজের ছেলে মেয়েকে ছাড়া। আর এটাই আমার সব থেকে বড় পাওয়া। আগে আপনার কথা ছিল জীবনের চলা পথে সংঘর্ষে মৃত্যু আসতেই পারে, সেটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এখন আপনি সকল সংঘর্ষ পেরিয়ে নিজেকে সেফ রাখতে চান আমাদের জন্য, কারণ এখন আপনার দুর্বলতা বেশি, তাই দায়িত্বটাও বেশি। আপনি জীবনের মায়ায় পড়ে গেছেন সন্তানদের সান্নিধ্য পেয়ে। এই জন্য আপনি সন্তানদের জন্য হলেও নিজের ওপর আসা সকল বিপদে কাটাতে চান।
আর এখানেই আমি জিতে গেছি মিস্টার ভিলেন, কারণ আমি পেরেছি আপনাকে সংসার জীবনে বাঁধতে। আমার তো শুরু থেকে আপনি ছিলেন গুরুত্বপূর্ণ। আপনাকে ছাড়া আমার জীবন যুদ্ধে দ্বিতীয় কিছু দেখিনি। সর্বদা আপনি আমার প্রিয় মিস্টার ভিলেন ছিলেন। খুব ভালোবাসি আপনায়। এতগুলা ভালোবাসা মিস্টার ভিলেন। মায়ের অনুভূতির অন্তরালে হৃদ ঠাস করে মায়াকে কোলে তুলে নিতেই মায়া চমকে ওঠে, হৃদের গলা জড়িয়ে ধরে খানিকটা উত্তেজিত গলায় বলে, কি হয়েছে? এইভাবে কোলে নিলেন কেন? নামান। আমার বউ আদর পেয়েছে বড্ড। এই মুহূর্তে বউকে আদর না করলেই নয়, বুঝলে? এই একদম না। আমি এখনো অসুস্থ। ছাড়ুন আমায়। মায়ার কথায় হৃদ সন্দেহে কপাল কুঁচকে তাকিয়ে বলে, 10 দিন পর্যন্ত কিসের অসুস্থতা তোমার শুনি? আপনি আমার অসুস্থতার হিসাবও রেখেছিলেন? তো রাখবো না বউ আমার? হিসেবটা তো আমারই রাখতে হবে, তাই না? হৃদের কথায় মায়া মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে লজ্জায় বলে, জানি না, কিন্তু আমার 10 দিন পর্যন্তই অসুস্থতার দিন চলে। ছাড়ুন এবার। আমি সুস্থ হইনি। হৃদ শুনল না মায়ের কথা, বরং মায়াকে নিয়ে রুমে যেতে যেতে বলল, দরকার নেই সুস্থ হওয়ার। আমার জিনিস আমি নিজে চেক করে নেব কতটা সুস্থ আর কতটা অসুস্থ আছেন আপনি। সকলেই খানবাড়িতে উপস্থিত। আজ মারিদ, রাদিল ও ইরফাদ চলে যাবে দেশের বাহিরে। মারিদের সুইজারল্যান্ডের ফ্লাইট রাত 2টোয়, রাদিলের ও ইরফাদের 11টায়। এখন রাত 8টা। হৃদ মারিদকে নিয়ে যাবে, আর আয়ন ইরফাদ ও রাদিলকে নিয়ে যাবে। সবার থেকে বিদায় নেওয়া শেষ 3 ছেলের একটু পরেই বের হয়ে যাবে। হৃদ এত সকাল সকাল বের হতো না, তবে ছেলের মাইন্ড ফ্রেশ করার জন্য নিজের সাথে কিছুক্ষণ রাখতে চাই একান্তভাবে, সেজন্য সকাল সকাল বের হওয়া। নয়তো তার পাগল বউ আরও কেঁদে কুটে ছেলের মাথায় খাবে। আসির পরপর 3টা গাড়ি বের করলো। একটা আয়নদের জন্য, অন্যটা হৃদের জন্য, তৃতীয়টা বডিগার্ডের জন্য। খানবাড়িতে উপস্থিত বড়রা সবাই ছেলের জন্য কষ্টের চাপ চোখের মুখে দেখা গেল। শুধু 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 সুখ আর পরিবাদে তারা মূলত বুঝতেই পারছে না এখানে কিছু হচ্ছে, তাই নিজের মতো করে দৌড়াদৌড়ি খেলেই যাচ্ছে একে অপরের সাথে। রাদিল তখন সোফায় বসেছিল রেডি হয়ে, একটু পরই বের হয়ে যাবে এই বলে। মনোযোগ সব হাতে ছোট ব্যাগটাতে ছিল, আর কি কি নিবে সেটাই চিন্তিত কপাল কুঁচকে ভাবছিল দেখতে দেখতে। ঠিক তখনই কোথা থেকে সুখ দৌড়ে এসে তার পাশে দাঁড়াতেই রাদিল বিরক্তির চোখে তুলে আশেপাশে তাকালো। এই মেয়েটা যখন তখন তার আশেপাশে এসে দাঁড়ালে তার বড্ড লজ্জা লাগে। এখন তো সবাই সরাসরি সুখে রাদিলের বউ বলেই ডাকে, এতে রাদিলের ভীষণ লজ্জা লাগে। এখন যদি বড়রা কেউ তাদের দুজনকে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখে, তাহলে নিশ্চিত ভাববে রাদিল যাওয়ার আগে আলাদাভাবে বউকে দেখে যাচ্ছে। সত্যি কি তাই? মোটেও না। রাদিল একদমই আলাদা ফালাদা সময়টাই চায় না এমন বজ্জাত মেয়ের সাথে। তার বাবাকে এমন ভোলাভালা চেহারা দেখিয়ে রাদিলকে বিয়ে করে নিয়েছে, সেটা রাদিল সারা জীবনে ভুলবে না। এখন নিশ্চয়ই নতুন কোনো ফন্দি আটকে এসেছে তার কাছে। রাদিল বিরক্তি নিয়ে সুখকে বলে, কি চাই? এখানে কেন এসেছিস? সুখ রাদিলের হাত চেপে ধরে রাখা ম্যাজিক বলটা সুখের দিকে তাকালো। এটা সুখের বল, সে রাদিল থেকে নিতে চায় বলে এখানে এসেছে মূলত। আমার বল দাও। রাদিল নিজের হাত চেপে ধরে রাখা সুখের ম্যাজিক বলটার দিকে তাকালো। এটা সে ইচ্ছাকৃতভাবেই নিজের ব্যাগে ঢুকিয়েছে নিজের সাথে নিয়ে যাবে বলে, কিন্তু এই বজ্জাত মেয়ে চোখ ঠিকই পড়ে গেছে তার বলের ওপর। এখন রাদিল বলটা দিতে না চাইলে নিশ্চিত কেঁদে কুটে সবাইকে বলে দিবে বলটার কথা। এতেও তার লজ্জা। রাদিল বলটা তার ব্যাগে ঠাস করে ঢুকে ফেলে বলে, এটা তোর না, আমায় বল। যা এখান থেকে। একটা জলজ্যান্ত মানুষ চোখে পড়ে না আসছে বল দিতে। আমার বাবাকে পটিয়ে যে আমাকে বিয়ে করলি, আমি তখন কিছু বলেছি? এখন আমি তোর একটা বল নিলে সমস্যা কোথায়? নাকি আমার শ্বশুরের মেয়ের কোনো কিছুই ধরতে পারবো না? কিন্তু তুই ঠিকই আমার বাবার ছেলেকে তোর নিজস্ব সম্পদ মনে করে চলবি কোনটা? সুখ রাদিলের কথার অর্থ বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে রাদিলের হাতের দিকে তাকালো।
মূলত সুখের প্রথম থেকে দৃষ্টি ছিল রাদিলের ব্যাগের ভেতরে থাকা তার জিনিসপত্রের দিকে। এই তো দেখা যাচ্ছে রাদিলের ব্যাগ ভর্তি সুখের খেলাধুলা নয়তো কসমেটিক্সের জিনিসপত্র। এগুলো সব সুখের। সুখ খুব ভালো করে চিনে নিজের জিনিসপত্রগুলো। রাদিল সুখের দৃষ্টি বুঝে নিজের ব্যাগের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ব্যাগের ছিনটা লাগিয়ে নিতেই এবার সুখ রাদিলের মুখের দিকে তাকালো ডাগর ডাগর চোখ তুলে। দুজনের চোখ মিলতেই সুখ নিজের জিনিসটা চেয়ে রাদিলকে বলল, আমার দিনই দাও, দিনই দাও। রাদিল দিল না, বরং সতর্ক চোখে আশেপাশে তাকিয়ে ব্যাগটা নিজের পিছনে লুকিয়ে ফেলে সুখকে বলল, চুপ, তোর কিছুই নেই নিয়ে আমি বেয়াদব মেয়ে। এই জিনিসপত্রগুলো তোমার ছোট বউয়ের। খবরদার নজর দিবি না, যা এখান থেকে। রাদিলের ধমক খেয়ে সুখ সেখান থেকে চলে যেতে নিলে রাদিল ফের সুখকে ডেকে নিজের সামনে দাঁড় করিয়ে বলল, দেখ, ভোলা ভালা চেহারা দেখিয়ে আমার বাবাকে পটিয়ে আমাকে বিয়ে করেছিস, সেটা না হয় মেনে নিলাম, কিন্তু আমার সুন্দরী বউ হওয়া চাই না। তারপরও তুই সুন্দরী হলি, তাই আমার শর্ত একটাই, আমি দেশে ফিরতে ফিরতে তুই সুন্দর থেকে একদম কালো হয়ে যাবি, কেমন? দিনে 2 বার নিয়ম করে রোদে দাঁড়িয়ে থাকবি কালো হওয়ার জন্য। কিন্তু খবরদার, বড় হয়ে যদি আমি দেশে ফিরে দেখছি তুই সুন্দরী হয়ে আমার টেনশন বাড়িয়েছিস, তাহলে তোর হিটলার বাপ ভাইকে মানবো না, থাপিয়ে গাল ফাটিয়ে দিব, মনে রাখিস। যা এবার। সুখের চলে যাওয়া অপেক্ষা না করে সে নিজেই উঠে গেল। যেতে যেতেও সুখের হাতে আম ছিনিয়ে নিয়ে গেল সুখে কাঁদিয়ে দিয়ে। অবুঝ সুখ রাদিলের আম ছিনতাই করে নিয়ে যাওয়াতে কেঁদে কুটে বুক ভাসালো। সে কান্না শান্ত হলো বাবার কোলে গিয়ে। মারিদ নিজের ব্যাগপত্র গুছিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখলো পরি সিঁড়ির গোড়ায় পুতুল হাতে বসে খেলছে একা একা। মনোযোগ সব তার পুতুলকে নিয়েই। পুতুলের গায়ের জামাটাও পরীর জামার সাথে মিল রেখে পরা। মারিদ পরীকে এক পলক দেখে পাশ কাটিয়ে চলে যেতে গিয়েও কি মনে করে ঘুরে তাকালো পরী সুন্দর মুখটার দিকে। এই তো ছোট্ট পরী হাসছে পুরো তার মার মতন করে। মারিদ কি মনে করে হাতের ব্যাগটা ফ্লোরে রেখে পরীর নাম ধরে ডেকে তার কাছে ডাকলো নিজের কাছে। পরী প্রথমে মারিদের ভয়ে আসতে না চাইলেও পরে ঠিকই আসলো যখন মারিদ ব্যাগ থেকে পরীর জন্য চকলেট বের করে দিল। পরী মারিদের দিকে তাকাতে তাকাতে চকলেটগুলো হাতে নিল ভয়ে ভয়ে। মারিদকে নিয়ে তার ছোট মনে একটা ভয় ঢুকে গেছে মারিদের সেদিনকার ধমকের পর থেকে। সহজে মারিদের সামনে আসতে চায় না পরী। মারিদ সেটা বুঝেও না, বুঝার মতো করেই থাকে। কিন্তু আজ দেশ ছেড়ে চলে যাচ্ছে বলেই হয়তো একটু ভালো ব্যবহার করছে পরীর সাথে। মারিদ পরীর হাতে চকলেটগুলো দিয়ে পুনরায় ব্যাগটা হাতে তুলে নিয়ে পরীকে উদ্দেশ্য করে বলে, পড়াশোনা করতে যাচ্ছি আমি, আমাকে ঠিকঠাক পড়াশোনা করতে দিবি। তুই এখন ছোট, তাই কিছু বলার নেই, কিন্তু বড় হয়ে আমাকে বাড়তি টেনশন দিবি না একদম, কারণ আমার টেনশন নিতে পছন্দ না। আমার আম্মু মনে করে আমি গুড বয়, কিন্তু আমি হলাম বাবার ছেলে। বাবার রক্ত আমার রগে রগে। কতটুকু ভালো মানুষ সেটা আপাতত বলতে পারছি না, তবে কতটুকু খারাপ আমি সেটা তুই নিশ্চিত বুঝবি আশা করছি। আর একটা কথা, তোর ভালো থাকার দোয়াটা আপাতত করে যাচ্ছি, তবে তোর বড় হওয়ার সাথে সাথে আমার ভালো থাকাটা তোর জন্য জরুরি, কারণ আমি ভালো থাকলে তোরও সব কিছু ভালো হবে। এখন আসছি, ভালো থাকিস, বাই। মারিদ চলে গেল। পরী সেদিকে কিছু সময় নিয়ে তাকিয়ে ফের নিজের খেলায় মন দিল। ঘণ্টাখানেকের ভেতর রিদ মারিদকে নিয়ে সুইজারল্যান্ডে, আর অয়ন আর রাদিল ও ইফরাতকে নিয়ে লন্ডন চলে গেল। কয়েকদিনের ব্যবধানে আয়ন ও রিদ দুজনেই দেশে ফিরে আসলো ছেলেদের রেখে। তারপর দিনগুলো চাওয়া পাওয়া আর অপেক্ষার মধ্যে গেল একে অপরের জন্যের। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।